আপাতত কি একটু আলোটা ঢাকা। আমার গলা একদম পেছনে শোনা যাচ্ছে, আমি এটা ব্যবহার করব না তাহলে। এটা আপাতত কি একটু আলোটা ঢাকা যায় সাময়িকভাবে, রেখে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের। থ্যাংক ইউ। প্রমিতকে ধন্যবাদ। I would also like to thank the Student Federation of India for organizing this event. আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠানে বা এই ধরনের ইভেন্ট অর্গানাইজ করলে এক দুজন মানুষ অন্তত কিছু শিখতে পারে, এর থেকে কিছু নিয়ে যেতে পারে, অনেক সময় তার থেকে বেশিও হয়। এক দুজনও যদি কিছু এর থেকে বোঝেন, কিছু শেখেন বা বুঝতে পারেন, আমার মনে হয় এই ওয়ার্কশপ সার্থক। এটা আমার ধারণা। খুব অ্যাম্বিশিয়াস হওয়ার কোনো মানে নেই। খুব কম লোকের মধ্যে যদি কিছু চিন্তাভাবনা আনা যায় সেটাই যথেষ্ট। I have to begin with a couple of clarifications. প্রথম কথা, আমাকে যেভাবে বর্ণনা করা হলো আমার ডেজিগনেশনটা, সেটা সত্য কিন্তু অসম্পূর্ণ। আমি ইংরেজির প্রফেসর ঠিকই, এবং সেটা কষ্টকরই হতে হয়েছে। তার জন্য যাবতীয় পড়াশুনো করা, পাবলিকেশন করা, পড়ানো ইত্যাদি সব করে তবে একটা বয়সে গিয়ে ইংরেজি প্রফেসর হয়েছি। কিন্তু আজকে আমি এখানে ইংরেজি প্রফেসর হিসেবে আসিনি এবং ইংরেজি সাহিত্য নিয়েও কিছু বলতে আসিনি। আমার আরেকটা পরিচয় আছে, আমার আরেকটা প্রফেশন আছে। সেটা হলো আমি একজন প্র্যাকটিসিং লাকেনিয়ান সাইকো অ্যানালিস্ট। I practice psychoanalysis in the Lacanian orientation in Kolkata. I was trained in the Lacan Circle of Australia. I'm affiliated to the Lacan Circle of Australia and through it to the World Association of Psychoanalysis. আমি শুধু প্র্যাকটিস করি না, আমি সুপারভাইজ করি, আমি লেখালেখি করি এবং অসংখ্য ইন্টারন্যাশনাল লাকা জার্নালে আমি এডিটোরিয়াল বোর্ডে আছি। সুতরাং আই এম আ কার্ড ক্যারিং মেম্বার অফ দিস সাইকো অ্যানালিটিক ফ্র্যাটার্নিটি। এটাকে ইগনোর করলে আজকের কনটেক্সটে মুশকিল হবে, কারণ আমি ইংরেজির মাস্টারমশাই হিসেবে কিছুই বলতে আসিনি। সেটা দরকার হতে পারে সেখান থেকে কিছু বলার, কিন্তু আমি বলতে এসেছি সাইকো অ্যানালিস্ট হিসেবে। এটা আমার প্রথম ক্ল্যারিফিকেশন যে আমার ডেজিগনেশনটা অসম্পূর্ণ, কিন্তু এটা কারোর দোষ নয়। ইন্টারনেটে খুঁজলে হয়তো ইমিডিয়েটলি যেটা পাওয়া যায় সেটা আমি ইংরেজি প্রফেসর। খুব একটা লঘু এটা একটা ব্যাপার আমার মনে হয়, খুব গুরু পাপ হয়নি। আর দ্বিতীয় একটা ছোট্ট ক্ল্যারিফিকেশন, সেটা হচ্ছে ঠিক যেমন অর্গানাইজাররা দায়ী নয় আমি যা বলবো তা নিয়ে, এবং আমি যা বলতে চলেছি সেটা তারা জানেও না, সেরকমই অর্গানাইজাররা মেন্টাল হেলথ এবং সাইকো অ্যানালিসিস বলতে কী বোঝে তার জন্য আমি দায়ী নই। তারা সেটা নিয়ে তাদের মতন করে কিছু বুঝতে পারে এবং সেটাই স্বাভাবিক, তারা তাদের মতন করেই বুঝবেন। এই শব্দ দুটো নিয়ে তাদের যা মনে হয় তাই বুঝবেন। আমার উদ্দেশ্য আজকে খুব সিম্পল। আমি সাইকো অ্যানালিসিস সম্পর্কে একটাই কথা বলবো এবং তারপরে আমি একটা ডকুমেন্টারি দেখাবো যেখানে এক ধরনের স্পিচ বেসড ট্রিটমেন্ট, যেটা আজকের দিনে প্রায় অচল হয়ে যাচ্ছে, তার একটা ডকুমেন্টারি যেখানে তার কিছু ভিডিওগ্রাফিক এভিডেন্স রয়েছে সেই ট্রিটমেন্টের, যেখানে পেশেন্টরা নিজেরা তাদের সমস্যা নিয়ে কথা বলেছে, তাদের ট্রিটমেন্ট নিয়ে ডিটেলে কথা বলেছে ইত্যাদি। তো সেইটা দেখানোটা একভাবে হয়তো মূল ফোকাস আমার এই বক্তৃতার। কিন্তু সাইকোঅ্যানালিসিস নিয়ে আমি জাস্ট একটা কথা বলতে পারি, তাতে এই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো খানিকটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে আমি খুব নিশ্চিত নই যে সাইকোঅ্যানালিসিস মেন্টাল হেলথ, সাইকোঅ্যানালিসিস মানসিক স্বাস্থ্য নিয়ে ডিল করেই এটাই করে, এটা আমি নিশ্চিত নই। সাইকোঅ্যানালিসিস হ্যাজ মেন্টাল হেলথ ইফেক্টস। সাইকোঅ্যানালিসিস করলে মানুষের মানসিক স্বাস্থ্যের ওপরে তার কিছু প্রভাব পড়ে, কিন্তু সাইকোঅ্যানালিসিস সেই প্রভাব ফেলার জন্যেই কি করা হয়, না যারা অ্যানালিসিস করে তাদের উদ্দেশ্য অন্য, সাইকোঅ্যানালিসিসের এজেন্ডাটাই সম্পূর্ণ আলাদা? এই প্রশ্নটার উত্তর দেওয়া খুব জরুরি এবং এটা কোনো নতুন কথা নয়। আমাদের দেশে হয়তো এটা খুব বেশি বলা হয়নি এ ধরনের কথা, কিন্তু ফ্রান্সে আমি বহু আলোচনায় শুনেছি যে সাইকোঅ্যানালিসিস মেন্টাল হেলথ নয়, এবং এ নিয়ে লেখালেখিও হয়েছে। রাকেলে মিলের এদের অনেক লেখালেখি আছে, অনেক কনফারেন্স আছে, এবং এটাকে আসলে কি সেটা বোঝানোর একটা চেষ্টা সেখানে হয়েছে। আমি সেগুলো ডিটেলে যাব না, কারণ আমি ধরে নিচ্ছি আপনারা সব এডুকেটেড লে পিপল, অনেকে আমি জানি প্র্যাকটিস করেন, স্পেশালিস্ট আছেন, কিন্তু আমি সাধারণ যারা এসেছেন ছাত্রছাত্রী এবং অন্যান্যরা তাদেরকে অ্যাড্রেস করেই মূলত বলতে চাইছি, কারণ যারা স্পেশালিস্ট তারা তো অনেক কিছু জানেনই, তাদের এগুলো হয়তো তারা জানেন, তাদের এগুলো বোঝাবার দরকার নেই। সো সাইকোঅ্যানালিসিস কী করার চেষ্টা করে, উদ্দেশ্যটা কী? আমার মনে হয়েছে মেন্টাল হেলথ নয় এই জন্য যে মেন্টাল হেলথে কতগুলো জিনিস করা হয় সেটা সাইকোঅ্যানালিস্টরা করে না, আর সাইকোঅ্যানালিস্টরা একটা জিনিস করে এবং একটা একবজ্ঞাভাবে, মানে তাদের অন্য কিছু বোঝানো যায় না, ওই সেটাই করতে থাকে
এবং সেটা হয়তো মেন্টাল হেলথ নয়। তার মানে কোথাও একটা যেটা করছে সাইকো অ্যানালিসিস সেটাই তার উদ্দেশ্য। আমরা হয়তো মেন্টাল হেলথের জন্য সেখানে যাচ্ছি এবং কখনো কখনো ফলও পাচ্ছি। আমি শারীরিক স্বাস্থ্যের উপরেও সাইকো অ্যানালিসিসের ফল হয়েছে, এরকম কেস হিস্ট্রি আছে। কেস অফ ডিসপেপসিয়া বলে, ডিসপেপসিয়ার চিকিৎসা করতে গেছিলেন একজন, পরে তার মধ্যে বেরোয় অন্য অসুখ, সেইটা ট্রিট করা হয়, ডিসপেপসিয়াও সেরে যায়। এটা হিথার চেম্বারলিনের একটা কেস। উনি লন্ডন স্কুল অফ লাকেনিয়ান সোসাইটিতে একজন প্র্যাকটিসিং সাইকো অ্যানালিস্ট। তো সাইকো অ্যানালিসিস কী চেষ্টা করে, এটা একটু ব্যক্তিগত কিছু উদাহরণ দিয়ে কথা বললেই ভালো হয়, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলের মতন করে কোনো কিছু আমাদের পরিষ্কার করে দিতে পারে না। আমার নিজের যখন অ্যানালিসিস শুরু হয়, মাস চারেকের মাথায়, মাস চারেক আমার অ্যানালিসিস হয়েছে অন্য একটা দেশে, কারণ এখানে লাকেনিয়ান ট্রেনিং হয় না। আমাদের দেশে এখনও লাকেনিয়ান সাইকো অ্যানালিসিস সেভাবে এক্সিস্ট করে না। আমি প্রথম প্র্যাকটিশনার এ দেশে। 2012 থেকে আমি প্র্যাকটিস শুরু করেছি। আমার একজন ছাত্র দিল্লিতে প্র্যাকটিস করে, কিন্তু সে এখনও ফরমেশনে রয়েছে, তার এখনও ফুললি ফরমেশন হয়নি, সেও প্যারিসে ট্রেন করছে। তো আমার 4 মাসের মাথায় আমার মনে হয় যে এই মেথডে কোনো কিছু সারে না, এর থেকে কিছু হওয়ার নেই। এই সাইকো অ্যানালিসিস বলতে আমি যেটা 4 মাসে এক্সপিরিয়েন্স করছি, এই দিয়ে অসুখ সারার কথা নয়। মানে আমার বুদ্ধিতে অন্তত মনে হচ্ছে না যে এই দিয়ে কীভাবে মানুষের অসুখ সারতে পারে। এবং আমার মনে হয়েছিল যে এটা কন্টিনিউ করার কোনো মানে হয় না 4 মাসের মাথায়। তো আমি করলাম কেন? আমি করলাম একটা খুব প্র্যাকটিক্যাল কারণে। সেটা হচ্ছে, মানে দুটো অসুবিধা ছিল। আমি ভিসা নিয়ে 2 বছরের জন্য একটা দেশে গেছি। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 2 বছরের জন্য ছুটি নিয়ে গেছি। 4 মাস বাদে ফিরে এলে সেটার সেই সমস্যাগুলো ছিল, কিন্তু সেগুলো ছোট সমস্যা। বড় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে এই 2 বছরের জন্য আমি একটা ভিজিটারশিপে ছিলাম, একটা ভিজিটিং ফেলোশিপ অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটিতে। এবং সেই ভিজিটারশিপটা 4 মাসের মাথায় ছেড়ে দেওয়াটা অনৈতিক হতো, সেটা ছেড়ে দেওয়া যায় না। সেটার জন্যই আমি থেকে যাই। কিন্তু থেকে যাওয়ার ফলে কিছু জিনিস হয়, মানে যেমন হ্যামলেট যদি ভিটেনবার্গ চলে যেতে পারতো তাহলে অনেক কিছু হতো না গল্পে। কিন্তু যেহেতু স্কুলে ফেরত যায় না, ক্লডিয়াস আর গার্ট্রুড বলে থেকে যা বাছা, ওই থেকে যায় বলে তারপরে গোটা নাটক হয়ে ট্র্যাজেডি হয়ে শেষে এক হিপ অফ ডেড বডিজ নাটকের শেষে শেষ হয়। সেই জন্য আমার মনে হয় লোকজন যেতে চাইলে তাদের ছেড়ে দেওয়া উচিত, চলে যাওয়া, যেখানে যেতে চাইছে যেতে দেওয়া উচিত। তো যাই হোক, আমি যেতে পারিনি ইউনিভার্সিটির দায়িত্বের জন্যে। কিন্তু থেকে যাওয়ার ফলে যেটা হলো সেটা হচ্ছে, আমি গ্র্যাজুয়ালি যেটা আস্তে আস্তে বুঝতে পারলাম যে সাইকো অ্যানালিসিসের উদ্দেশ্যটা কী, এবং সেটা আমরা বুঝতে পারিনি বলে আমার মনে হয়েছে এখান থেকে চলে যাওয়া উচিত। আমার যেটা মনে হয়েছিল উদ্দেশ্যটা হচ্ছে আমাকে দিয়ে বলানো। এই বলানোর উদ্দেশ্য কি? আমি বললে আমি তার মধ্যে কিছু কিছু শুনবো, কারণ আমার মুখটা আমার কানের খুব কাছে। আমি অন্য একজনকে বলছি, সে শুনছে, কিন্তু সে না শুনলেও আমি শুনতে বাধ্য। মানে ক্লাসে যেমন পড়াই, ছেলেমেয়েরা যদি সবাই মানে মোবাইলে অন্য কিছু করে, তারা না শুনতে পারে, আমার কিন্তু নিজের কথা না শুনে উপায় নেই, কারণ কান আর মুখের মধ্যে ফারাকটা মানে খুব কম জায়গার গ্যাপ। কিন্তু নিজের মুখের কথার মানে বুঝতে মাঝে মাঝে অস্ট্রেলিয়া যেতে হয়, এই ডিস্টেন্সটা ট্রাভার্স করতে একটা লম্বা জার্নি করতে হয়। তো যেটা বুঝলাম সেটা হচ্ছে সাইকো অ্যানালিসিস আসলে কথা বলায় এবং বলিয়ে যে বলছে তাকে দিয়ে শোনায় তার কিছু কিছু কথা, কিছু কিছু জিনিস পয়েন্ট আউট করে, কোথাও পাংচুয়েট করে ইত্যাদি। এবং এটা একটা দীর্ঘ সময় ধরে যদি একটা বিশেষ সেট আপের মধ্যে হতে থাকে, তাহলে তার ফলে কিছু উপলব্ধি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। উপলব্ধি হবেই তার কোনো মানে নেই, কিন্তু উপলব্ধি হওয়ার সম্ভাবনা তৈরি হয়, কারণ এই স্পেসটা খুব অদ্ভুত। তো আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে যে সাইকো অ্যানালিসিসের ডেফিনেশন কী, তাহলে আমি বলবো যে এরকম একটা স্পেস তৈরি করা যেখানে একটা মানুষ নির্দ্বিধায় তার মনে সমস্ত কিছু নিয়ে, খারাপ, ভালো, ইররেলিভেন্ট, ট্রিভিয়াল, অত্যন্ত ফালতু কথা যেটা কাউকে বললে সে উঠে যাবে, রেগে যাবে, সব কিছু বলা যায়, ইনক্লুডিং অ্যানালিস্টকে গালাগাল পর্যন্ত, সব কিছু ফ্রিলি করা যায়। এবং এরকম একটা স্পেস বোধহয় কোথাও নেই। আমরা সবাই মনে করি বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতে গেলেই ভায়োলেন্স শুরু হয়ে যায়, লোকজন অফেন্ডেড হয়ে যায়, কথা বলার জায়গা বড় কমে যাচ্ছে। সেই জন্য আমার মনে হয় যে এই স্পেসটার হয়তো দরকার। তো সাইকো অ্যানালিসিস এরকম একটা স্পেস তৈরি করার চেষ্টা করে যেখানে, তো এটা আমার প্রাথমিক উপলব্ধিটা ওইভাবে হয়েছিল। আমার মনে হয়েছিল এখানে থেকে লাভ নেই, চলে যেতে হবে। এটা তো আমার সচেতন ধারণা। আমার অবচেতন আরও ড্রাস্টিক চিন্তাভাবনা করেছিল তখন। সেই সময় আমি একটা স্বপ্ন দেখি ওই 4 মাসের মাথায়। সেই স্বপ্নের মূল বক্তব্য, যেটা সাইকো অ্যানালিস্টদের প্রিসাপোজিশন, যে অবচেতনের কথা স্বপ্নে বলে, সবাই সেরকম ভাবে না, এবং যারা যেরকম অন্যরকম ভাবেন তাদের সবার পজিশনই রেসপেক্টেবল, তারা তাদের কারণে ভাবেন। তো সাইকো অ্যানালিসিসের প্রিসাপোজিশন হচ্ছে যে আনকনশিয়াস ফর্মেশনসগুলো দিয়ে আমরা অবচেতনকে বুঝতে পারি। তার মধ্যে ড্রিম আছে, স্লিপস অফ দ্য টাং আছে, সিমটম আছে ইত্যাদি। তো ওই সময় একটা স্বপ্ন দেখি, সেই স্বপ্নটাতে সিম্পলি যেটা বলছে সেটা হচ্ছে
যে পত্রপাঠ আমার এখান থেকে কলকাতা ফিরে যাওয়া উচিত এবং সৌজন্যমূলকভাবে এইসব ডাক্তারদের যাচ্ছিও বলে যাওয়া উচিত নয়, এই সৌজন্যটুকুও করা উচিত নয়, আই শুড ইমিডিয়েটলি লিভ। এইটা আমার আনকনসিয়াস এক ধাপ এগিয়ে গিয়ে আমি তখন সবে সচেতনভাবে ভাবছি যে বোধহয় এসবের মানে হয় না, কিন্তু আমার মন আরও ভেবে ফেলেছে, তা নাহলে এরকম একটা স্বপ্ন আমি দেখবো কেন? যেখানে খুব ডিসাইসিভভাবে আমাকে কোথাও একটা ইন্ডিকেট করা হচ্ছে যে ভিতরের ইচ্ছেটা হচ্ছে যে এদের কিছু না বলে চলে যাও, অর্থাৎ কোথাও একটু হার্ট করতে পারলেও যেন ভালো হয়। এটা ছিল প্রাথমিক। তো আমার এই স্কেপটিসিজমটা প্রথম থেকেই ছিল, মানে যারা আমার কাছে পড়ে তারা মনে করে না, তারা ভাবে আমি ফুললি কনভিন্সড ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি এটা ভেতরের ব্যাপার যে আমি বিষয়টা নিয়ে এবং যে কোনো বিষয় নিয়ে খুব স্কেপটিক্যাল থেকে যাই এবং এখনও রয়েছে। তো এটা প্রথমে শুরু হয়েছিল এই স্কেপটিসিজম, তারপরে তো আমার কিছু রিয়েলাইজেশন হলো, এই স্পেসটার থেকে কিছু উপলব্ধি হলো, আমি ফিরে এলাম, তারপরে আবারও গেলাম আমার ট্রেনিং শেষ করতে ইত্যাদি, সেখান থেকে যা বোঝার নিজের সম্বন্ধে বুঝলাম, সেই বোঝার থেকে আমার মনে হলো যে এটা আমার জীবনযাপন করাটা সহজ হলো, আমার কতগুলো মানসিক জটিলতা চলে গেল, আমার কিছু অশান্তি কমলো, কিছু সুখ বাড়লো। এই হিসেবটা হওয়াতে আমার মনে হলো তো বেশ ভালোই। এবার সাথে আমার এটাও মনে হলো যে এই জিনিসটা আমার ওপরে হয়েছে, ভারতবর্ষে কাজ করবে না। মানে প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষে এই অ্যানালিটিক মোড অফ ট্রিটমেন্টের রীতি রেওয়াজই নেই। আমরা কি করি, একটা অসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাই উইথ দি এক্সপেকটেশন যে তিনি একটা কিছু ওষুধ দেবেন, সেরে যাবে। আমার মানে সাইকো অ্যানালিসিস ডিমান্ড করছে আপনি 4-5 বছর ধরে রেগুলারলি আসবেন। এটা আমরা ঠিক আমাদের মানসিকতাই এটা নেই যে রেগুলারলি ডাক্তারের কাছে যেতে হবে, মানে ডাক্তারের সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে। এটা তো অত্যন্ত অসুস্থ জীবন, এরকম কি আমাদের একটা ধারণা। তো যাবো, ওষুধ দেবো, খাবো, সেরে যাবে, এরকম একটা ব্যাপার। তো আমার ধারণা ছিল যে ভারতবর্ষে লাকেনিয়ান সাইকো অ্যানালিসিস খুব একটা ইফেক্ট হবে না। আমার উপরে হয়েছে কারণ আমি একভাবে হয়তো প্রেজুডিস্ট, আমার কিছু ছাত্রদের ওপরেও হয়েছিল বাই দেন, মানে যারা ইংল্যান্ডে, আমেরিকায়, ফ্রান্সে নিজেদের ট্রেনিং করতে গেছিলো, তারা কেউ কেউ তাদের নিজেদের অ্যানালিসিসের ইফেক্টের রিপোর্ট আমাকে দিত। আমি তার থেকে বুঝতাম এবং ভাবতাম তারাও বায়াসড, কারণ তাদের তো আমি শিখিয়েছি। তো সেই জায়গার থেকে হয়তো আমাদের সবার এরকম মনে হচ্ছে এটা কনফার্মেশন বায়াস। ইউ উইল অলওয়েজ ফাইন্ড হোয়াট ইউ আর লুকিং ফর। যা টেক্সটের মধ্যে খুঁজবো ওটা পাবে, ওটার মানে ওটা আছে তা নয়, ওটা তোমার মনে হচ্ছে বলে আছে। এনিওয়ে, তো আমি এই মার্জিন রেখে আমার এখানে এসে প্র্যাকটিস শুরু হয়। তো আমার ধারণা ছিল কেউ আসবে না, আর এলেও আমি তাদের অ্যাকচুয়ালি একভাবে ডিসকারেজ করবো, কারণ বেসিক্যালি এটা লং টার্ম প্রসেস। এটা সে কি এটা চাইছে যে না বুঝে চলে আসতে পারে, নানান কারণে চলে আসতে পারে, তো তাকে রিয়ালিটিগুলো বুঝিয়ে ডিসকারেজ করার চেষ্টা। তো আমি আমার প্রথম যে পেশেন্ট আসে সে তাকে একজন অনেক পরে জেনেছিলাম, তখন আমি কিছুই জানতাম না। আমি ভাবছি এলো কেন, এ কোথা থেকে জানবো, আমি তো সবে প্র্যাকটিস শুরু করেছি। তো সেই পেশেন্টটি একজন ফিমেল, তিনি একটা কলকাতায় একটা বিশেষ প্রতিষ্ঠানে চাকরি করেন, খুব সম্মানিত একজন মানুষ, কিন্তু খুব বেশি বয়স নয়, 30s বয়স। তো তিনি এসেছিলেন মেইনলি একটা রিলেশনের প্রবলেমের জন্য, মানে তিনি একটা খুব অদ্ভুত রিলেশনে ঢুকে পড়েছিলেন যে কোনোভাবেই হোক। সেই রিলেশনটা একটা, তিনি এই মহিলা আনম্যারিড, এই মেয়েটি আমার যে কাছে যে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য, কিন্তু এ একজনকে ভালোবেসে ফেলে। সেই মানুষটি অনেক বয়স বেশি, তার পরিবার আছে, ছেলে মেয়ে আছে, এবং এটা আনরেকগনাইজড এবং কোথাও স্বীকৃতি না পাওয়া একটা রিলেশন। এই রিলেশনশিপটার মধ্যে সে ঢুকে পড়েছিল, তখন কিছু ভালোও লাগছিল, কিন্তু পরের দিকে যেটা হয় যে অনেকবার মানে একটা ডিহিউম্যানাইজেশনের কমপ্লেন ছিল তার, যে অনেকবার আমি অবহেলিত হয়েছি, অবজ্ঞা হয়েছে, তার ওয়াইফকে নিয়ে আমার সামনে চলে গেছে অ্যাজ ইফ চেনে না, আমারও তাই ভান করতে হয়েছে যে আমি চিনি না ইন অর্ডার টু মেনটেন স্টেটাস কো। তো এই ধরনের নানান জায়গায় হিউমিলিয়েটেড, জেলাস, কোথাও হার্ট, এরকম অ্যাগ্রিভড একটা জায়গা থেকে সে আমার কাছে এসেছিল এই জায়গার সমাধানের জন্য। তো আমি বেসিক্যালি তার দ্বিতীয় দিন যখন সে তার এই বিষয় নিয়ে কথা বলছে, তো এই মেয়েটি আমার যে মনে হয়েছিল এর সমস্যাটা নিয়ে অনেক ভেবেছে, নিজেই ভেবে কোথাও একটা কিছু বার করেছে যে আমার মূল সমস্যাটা হচ্ছে এই জায়গাটায়। তো দ্বিতীয় দিনই সে সেই জিনিসটা আমাকে বলে যে আমি এই লোকটার থেকে বেরোতে পারছি না, কারণ আমি আটকে গেছি একটা জায়গায়। উনি একদিন একটা বিশেষ সময়, একটা বিশেষ মুহূর্তে এই কথাটা আমাকে বলেছিলেন, এটাও বলে এই কথাটার জন্য আমি আটকে গেছি। তো আমি তাকে বলি, মানে একদম প্রম্পটলি বলি যে এই কথাটা তোমার মনে হচ্ছে উনি সিরিয়াসলি তোমাকে বলেছেন, কিন্তু হতে পারে এটা ওনার সিরিয়াস থিঙ্কিং থেকে আসেনি, এটা ওনার ফ্যান্টাসি থেকে এসেছে, এই বলা। তারপরে সে আরও দু একটা কথা বলে এবং আমাকে জিজ্ঞেস করে এটা কেন মনে হচ্ছে। আমি তার কথার মধ্যেই কতগুলো নিদর্শন দিয়ে বুঝিয়ে দিলাম যে এইখান থেকে এটা মনে হচ্ছে। তারপরের দিন সে আসে, এসে মোটামুটি কতগুলো অন্যান্য তার পরে কি ভাবনা এসেছে মনে, এটা শোনার পরে সেগুলো বলে, এবং বলে আমার অ্যাকচুয়ালি ওই প্রবলেমটা আমি আর বোধ করছি না। এবার এটা হচ্ছে থার্ড দিনে।
সে বোধ করছে না, সে আমাকে প্রফিউজলি থ্যাঙ্ক করে, আমার ফিজ দেয়, দিয়ে চলে যায়, এবং ইট ওয়াজ ডিসাইডেড যে তার অসুখ সেরে গেছে, সে আর আসবে না। তো আমার মনে হয় এ সারেনি, নিশ্চয়ই কিছু বোঝেনি, কিছু একটা হয়েছে, চলে গেছে, আবার আসবে, বা পরে বলবে না সারেনি, আমি তখন বলেছিলাম, আমি এই ভাবছিলাম। কিন্তু সে 2-3 সপ্তাহ বাদে থেকেই তার রেফার করা পেশেন্ট আসতে আরম্ভ করে। তার থেকে কিছু বোঝা যায় না, আমার সারেনি, কিন্তু আমি আর কাউকে চিনি না, আমাকে বললো এসে কার কাছে পাঠানো যায়, আমি ওনাকে চিনি, ওনার কাছে পাঠিয়ে দাও, এভাবেও লোকে রেফার করে। তো সেসব এসেছে, আমি তার থেকেও বুঝিনি কিন্তু যে এর কী হয়েছিল, কেন সারলো, কী হলো, আমি কিছুই বুঝতে পারিনি। বছর খানেক বাদে সে আমাকে একটা ইমেল করে থ্যাঙ্ক করে প্রফিউজলি, এবং সেখানে সে এই ডিটেলগুলো লেখে যে এটার ফলে তার কী কী প্রভাব হয়েছিল এবং কেন সে তার ধারণা বদলে যায়, এবং সে বুঝতে পারে যে ওই লোকটার উপরে অত ভরসা করার কোনো মানে হয় না, এবং সে গ্র্যাজুয়ালি তার অন্যান্য অনেক কিছুতে ক্ল্যারিটি এসে যায় এই একটা ইন্টারপ্রিটেশন থেকে। সে অনেক কিছু ফেল ইন প্লেস, সে ওই লোকটার সত্যিকারের চরিত্রটা যেন এই একটা কথা থেকে বুঝেছে। এটা সবসময় তাকে ক্রেডিট দিতে হবে। আমি একটা সেন্টেন্স বলেছি, মিসফায়ারও করতে পারতো, কিন্তু সেই সেন্টেন্সটাকে সে নিয়ে তার থেকে সে যা যা নির্যাস বার করার করে নিয়ে সে নিজে খানিকটা ভালো হতে পেরেছিল। তো এটা হচ্ছে মানে, তারপরে আরও কিছু পেশেন্ট আসে। এবার আমি দুটো প্রশ্ন আমার মাথায় এসেছে খুব স্কেপটিক্যালি ভাবতে গিয়ে, যে সাইকোঅ্যানালিসিস লোকে করে কেন? মানে আজকের দিনে যেখানে মেন্টাল হেলথ একভাবে দেখতে গেলে অনেক অ্যাডভান্সড, সাইকিয়াট্রি একভাবে দেখতে গেলে অনেক অ্যাডভান্সড, অনেক ধরনের কগনিটিভ বিহেভিয়ারাল সাইকোলজিক্যাল অ্যাপ্রোচেস আছে, এই মান্দাতার আমলে তামাদি পড়ে যাওয়া 19th সেঞ্চুরির ফ্রয়েড থেকে আসা এটা এখন আর এর কি রেলেভেন্স আছে? এটা আমার প্রশ্ন। এবং রেলেভেন্স যে আছে সেটা বুঝি পেশেন্টদের দেখে। মানে কলকাতায় প্রচুর লোক সাইকোঅ্যানালিসিস প্র্যাকটিস করে। কলকাতা হচ্ছে ভারতবর্ষের সাইকোঅ্যানালিসিসের এপিসেন্টার একভাবে। গিরীন্দ্রশেখর বোস এখানেই 1922 সালে 14 নম্বর পার্সিবাগান লেনে ইন্ডিয়ান সাইকোঅ্যানালিটিক্যাল সোসাইটি খোলেন। তো সে ফ্রয়েডিয়ান সোসাইটির কলকাতা হচ্ছে পীঠস্থান, আর মেলানি ক্লাইনিয়ানের জন্য হচ্ছে বম্বেতে একটা জায়গা আছে, 50s থেকে সেটা শুরু হয়েছে, সেখানে ওই দ্বিতীয় অবজেক্ট রিলেশন সাইকোঅ্যানালিসিসের ওটা পীঠস্থান। তো এখানে প্রচুর সাইকোঅ্যানালিস্ট আছে এবং অন্যান্য দেশ থেকে ট্রেন্ড হওয়া, মানে সুধীর কাক্কার যেমন উনি এরিকসোনিয়ান, উনি দেশ থেকে ট্রেন্ড। তো নানান ইলকের নানান ফরমেশনের সাইকোঅ্যানালিস্ট ভারতবর্ষে প্র্যাকটিস করেন, এবং তাদের বেশিরভাগেরই প্র্যাকটিস কিন্তু ম্যাসিভ, মানে প্রত্যেকের ওয়েটিং পিরিয়ড সাংঘাতিক। দিল্লির সাইকোঅ্যানালিস্টদের তো ফি শুনলে আমার মাথা খারাপ হয়ে যায়, এবং তারপরে নাকি সেশন মিস করা যাবে না, সারা বছরের জন্য বুকড ওই দিনটা, মানে তুমি বেড়াতে যেতে পারো, আমাকে ওই 3 মাসের ফি দিতে হবে। এবং মানে ইনফ্যাক্ট আমার যে ছাত্র আছে তার ফি আমার থেকে 6 গুণ বেশি, সে এখনও ফরমেশনে রয়েছে। তো এই ধরনের জায়গা যেখানে এত দিন লাগবে, এত টাকা, তাহলে লোকে যায় কেন? এটা আমার একটা প্রশ্ন। লোকে সাইকোঅ্যানালিস্টের কাছে যায় কেন? যাওয়ার কথা তো যারা কম সময়ে সারাতে পারে। আমার সবসময় রেকমেন্ডেশনও তাই হয় যে আগে দেখো সহজে সেরে যায় যদি, তাহলে কারোর কাছে যেতে হবে না, ডাক্তারের কাছে যাও, তিনি ওষুধ। ইনফ্যাক্ট এখানে একটু ডাইগ্রেস করে বলি, আমাদের কি করা উচিত কোনো অসুখ হলে? আমার মনে হয় প্রথমে ডাক্তারের কাছে যাওয়া উচিত, সাইকিয়াট্রিস্টের কাছেও নয়। জেনারেল ফিজিশিয়ানের কাছে যাও। যদি নিজের ডাক্তারের কাছে হাউস ফিজিশিয়ানকে বলতে অসুবিধা হয়, ফাইন্ড আ জেনারেল ফিজিশিয়ান, লেট হিম ডিসাইড ওয়েদার ইউ হ্যাভ আ মেন্টাল ইলনেস অর সাম আদার ইলনেস। তো সেটা যদি তিনি ডিসাইড করে দেন, তিনি একজন ডাক্তার খুঁজে দেবেন, এবং খুব সম্ভবত তিনি একজন সাইকিয়াট্রিস্ট খুঁজে দেবেন, তার কাছে যাবে, ট্রিটমেন্ট করাবে। যদি সেরে যায় খুব ভালো, তাড়াতাড়ি হবে। যদি না সারে তাহলে কিছু কাউন্সেলিং করানো যায় তার উপরে, যদি সেটাতে কাজ হয়। যদি কোনো কিছুতেই না সারে, তাহলে আমার মনে হয় সাইকোঅ্যানালিস্টের কাছে যাওয়ার একটা তৈরি হয় জায়গা, দুটো কারণে। একটা হচ্ছে যে তাহলে মনে হয় সমস্যাটা খুব গভীর, সেই জন্য অন্য ট্রিটমেন্টে কাজ হচ্ছে না। আর সাইকোঅ্যানালিসিসের কাজই হচ্ছে ঢেলে সাজানো, তুমি এসেছো, আচ্ছা বসো, এবার 3-4 বছর ধরে কাজ হবে। তো এই ধরনের পদ্ধতি দিয়েই ওই ধরনের অসুখ অ্যাড্রেস করা যায়। এরকম একটা লজিক্যাল কানেকশন, যেন বুনো ওল আর বাঘা তেঁতুলের যে কথা আছে, এটা যেন একসঙ্গে একটা কাপল, এর সাথে ও যায় ভালো। তো খুব ক্রনিক মানে মারাত্মক ইলনেস হলে অনেক সময় সাইকিয়াট্রিস্টরাও ফ্রয়েডিয়ান সাপোজিশনস মাঝে মাঝে ইউজ করে। এনিওয়ে, তো আমার মনে হয় এক্ষেত্রে সবচেয়ে কম সময়ের পদ্ধতিগুলোতে আগে যাওয়া উচিত। সেগুলো কাজ না করলে তখন তো আর বাধ্য হয়ে সাইকোঅ্যানালিস্টের হয়তো কাছে যাওয়া যেতে পারে। তো যাই হোক, আমার এই দুটো প্রশ্ন ছিল, যে এক, লোকে সাইকোঅ্যানালিস্টের কাছে যায় কেন? আরেকটা প্রশ্ন আছে, আমি সাইকোঅ্যানালিসিস করি কেন? এবার এর মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে লোকে যায় কেন। কারণ আমি তো করতে বসতে পারি, কেউ যদি না আসে তাহলে সেখানে আর অ্যানালিসিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো লোকে যায় কেন, আমি যখন 2-1জনকে একটু জিজ্ঞেস করতে পেরেছি, বেশিরভাগ কি করা যায় না এই প্রশ্নটা, বা 2-1জন তাদের শেষ হয়ে যাওয়ার পরে ট্রিটমেন্ট ওরকমভাবে ইমেলে বা কোনো একটা SMS করে বা একটা কিছু লিখে ফিডব্যাক দিয়েছে, বা একটা থ্যাংক ইউ কার্ডের মধ্যে অনেক কিছু লিখে পাঠিয়েছে। তার মধ্যে আমার মনে হয়েছে যে মানুষ দুটো জিনিস বলছে, মানে সেই জন্যে তারা সাইকোঅ্যানালিস্টের কাছে আসে বলে আমার মনে হয়।
একটা হচ্ছে যে সাইকোঅ্যানালিস্ট সময় দিয়ে শোনেন, মন দিয়ে সময় দিয়ে শোনেন। মানে একজন সাইকোঅ্যানালিস্ট হয়তো একটা ঘন্টায় একজন পেশেন্ট দেখেন, একজন সাইকিয়াট্রিস্টকে অনেক বেশি পেশেন্ট দেখতে হয়, একটা ক্লিনিক্যাল সাইকোলজিস্টকে অনেক বেশি পেশেন্ট দেখতে হয়, তাদের প্রেশারও অন্য রকমের, তাদের মেথডগুলো অন্যরকম। তো সাইকোঅ্যানালিসিসকে অ্যালাউ করে দ্য লাক্সারি অফ টেকিং আ লং টাইম টু এক্সপ্যান্সিভলি ডিল উইথ দ্য প্রবলেম। তো এটা একটা ব্যাপার যে অ্যানালিস্টরা বলে যে আমরা অন্য কেউ কথা শুনছে না বলে আমাদের মনে হয়। তো এখানে এসে আমি বলতে পারছি, ধীরে সুস্থে বলতে পারছি, কোনো তাড়া নেই, মানে ভেবে ভেবে ভুলে গিয়ে মাঝে চুপ করে থেকে আমি আমার সময় নিয়ে, এবং অনেক সময় দেওয়া হচ্ছে, আমি পরের দিকে এসে রিভাইজ করতে পারি, এইভাবে আমি আমার কথা বলার সুযোগ পাচ্ছি। এই সুযোগটা আমি অন্য কোথাও পাচ্ছি না, অ্যান্ড দ্যাট লিভস মি ডিসস্যাটিসফাইড। তাতে আমার অসুখ সারলেও আমি একটু ডিসস্যাটিসফাইড থেকে যাই। এটা আরেকটা ব্যাখ্যা আমি পেয়েছি, সেটা হচ্ছে যে আমি জানি না এগুলো ফুল প্রুফ কিনা এবং এগুলো ইন্ডিভিজুয়ালদের বক্তব্য, কিন্তু এইটা খোঁজার চেষ্টা করে যে কেন লোকে আসে। দ্বিতীয় বক্তব্য অনেকে বলেছে যে সাইকোঅ্যানালিসিসের ব্যাখ্যাগুলো আমাদের স্যাটিসফাই করে, অন্য ব্যাখ্যাগুলো আমরা বুঝতে পারি না। মানে তো বলা হলো এটা কেমিক্যাল ইমব্যালেন্স, আমি বুঝলাম না, কারণ সেটা বিজ্ঞান, সেটা আমি জানি না, আমি বুঝলাম না। কিন্তু সাইকোঅ্যানালিস্ট যখন আমার জীবনের কাজ দিয়ে আমার জিনিসটা বুঝিয়ে দিচ্ছে, সেই ব্যাখ্যাটা আমার কাছে অনেক স্যাটিসফ্যাক্টরি। আমি একজন পেশেন্টকে এটাও বলেছিলাম, কিন্তু এই ব্যাখ্যাটা তো বুঝরুকি হতে পারে, সাইকিয়াট্রিস্ট তো বিজ্ঞান বলবে, তা আপনি বৈজ্ঞানিকের ব্যাখ্যাটা শুনবেন না কেন? আপনার একটা ভালো লাগলে তাই শুনবেন। তো সে আমাকে আমাকে উত্তর দিয়েছিল যে আমি মানসিক রোগী, মানসিক শান্তি যে তার পাবো আমি তো সেটার দিকেই যাবো। আমি একটা জিনিস পেলাম, তাতে আমার সমাধান হয়ে যেতে পারে, কিন্তু আমার উত্তর পেলাম না। আমি এর একটা এক্সাম্পল দিই ফ্রয়েডের ইন্ট্রোডাক্টরি লেকচার অফ সাইকোঅ্যানালিসিস থেকে। সেখানে একজন মহিলা, 30-এর মতন বয়স, সেই মহিলার একটা অদ্ভুত আচরণ ছিল। তিনি তার দোতলার ঘরে উঠে গিয়ে একটা টেবিল, তার সামনে দাঁড়িয়ে তিনি বেল বাজিয়ে তার মেডকে ডাকতেন, এবং ডেকে বুঝতে পারতেন না কেন ডেকেছেন, এবং তারপরে তাকে একটা বানিয়ে একটা কাজ দিয়ে দিতেন, বা কখনো বলতেন দরকার নেই, এরকম করে ব্যাপারটাকে অ্যাভয়েড করতেন। কিন্তু তার মনে এই প্রশ্নটা জেগেছিল, এটা খুব বড় প্রবলেম নয়, সাধারণ প্রবলেম, কিন্তু এই প্রশ্নটা তার মনে জেগেছিল, ওয়াই দ্য হেল আই ডু দিস, এইটা করি কেন? দোতলায় গিয়ে টেবিলের সামনে গিয়ে মেডকে ডাকছি দিনের পর দিনের, এম্বারাসড হওয়ার ব্যাপার। তো এবার এটা নিশ্চয়ই একটা হয়তো কেমিক্যাল ব্যাখ্যা আছে, এবং সেটা হয়তো তাকে দেওয়া যেত, তার হয়তো এটা সারাও যেত, কিন্তু সে তার এর উত্তরটা খুঁজছে। বেসিক্যালি উত্তরটা পেলে মন একটা শান্তি পায়, আমার মনে হচ্ছে সেটা একটা কারণে পেশেন্টটা আসে। তো এক্ষেত্রে উত্তরটা কী ছিল? এক্ষেত্রে উত্তরটা ছিল যে এই মহিলার ওয়েডিং নাইটে হিজ হাজব্যান্ড প্রুভ টু বি ইম্পর্টেন্ট। তিনি একাধিকবার চেষ্টা করেছেন সেক্সুয়াল ইন্টারাকশনের জন্যে, তিনি পারেননি, এবং যখন ভোর হতে চলেছে তখন সেই ভদ্রলোক বলেন যে এবার তো কাজের মেয়ে এসে দেখে ফেলবে যে আমি কিছু করতে পারিনি, কারণ বিছানায় কোনো স্টেন নেই, সেটাতে আমার নাক কাটা যাবে। এটা বলে উনি তাড়াহুড়ো করে, একটা লাল কালির দত ছিল, সেটা এনে বিছানায় একটা স্টেন তৈরি করতে গিয়ে সেটা আবার হাত ফসকে ভুল জায়গায় স্টেনটা ফেলে, যেখানে স্টেন হতে পারে না একটা সেক্সুয়াল অ্যাক্টের পরে। বিছানাটা এজে একটা কোনো সাইডে গিয়ে একটা স্টেন উনি ভুল করে বানান। তো এরপরে এই যেটা ফ্রয়েডের ব্যাখ্যা ছিল যে এই ভদ্রমহিলা তার কাজের লোকেদের সামনে তার স্বামীর পোটেন্সির রেপুটেশন বাঁচাতে চাইছেন, সেজন্য তিনি কি করতেন, একটা টেবিল আনতেন, টেবিলটা খাটের সাবস্টিটিউট, তারপরে টেবিল ক্লথ আছে, এটা বেডশিটের সাবস্টিটিউট, এবং ওই টেবিল ক্লথটাতে ফ্রয়েড তার দোতলার ঘরে গিয়ে চেক করে দেখেছিলেন যে একটা বড় টমেটো সসের স্টেন আছে ঠিক মাঝখানে, যেখানে স্টেন থাকার কথা। তো উনি, ফ্রয়েডের ব্যাখ্যা হচ্ছে যে ওই ভদ্রমহিলা ওই স্টেনটার সামনে দাঁড়িয়ে ওই মেডকে ডাকছে, ওর ওই মেডকে ডাকার উদ্দেশ্যই হচ্ছে স্টেনটা দেখানো, আর কিছু নয়। স্টেনটা সে দেখছে, সেই জন্য তার কিছু বলারও নেই, স্টেনটা দেখছে তাকে পাঠিয়ে দিচ্ছে, বা কোনো বানিয়ে একটা কাজ বানিয়ে তাকে পাঠাচ্ছে। বেসিক্যালি তাকে ওই স্টেনটা দেখিয়ে এইটা বোঝানো, এবং ততদিনে সেই ভদ্রমহিলার সাথে ভদ্রলোকের ডিভোর্স হয়ে গেছে, তারপরেও সে তার রেপুটেশন প্রথম ওয়েডিং নাইটের প্রোটেক্ট করার জন্য এই ধরনের অদ্ভুত সিমটোম্যাটিক অ্যাক্ট করে চলেছে। তো এই ভদ্রমহিলা, ইনি হয়তো একটা ট্যাবলেট খেয়ে সেরে যেতে পারতো, কিন্তু ব্যাখ্যাটা পাচ্ছেন না। আমার মনে হচ্ছে এটা একটা বড় কারণ, যে জন্য অনেকে মনে করে ব্যাখ্যাটার জন্য অ্যানালিস্টের কাছে যাওয়ার দরকার, কারণ ওই ব্যাখ্যাটা পেলে একটা তৃপ্তি পাওয়া যায়, একটা প্রবলেম যেন সলভ হলো, একটা ক্লোজার হলো, একটা শান্তি পাওয়া গেল। আদারওয়াইজ সমস্যাটা চলে গেলে অন্য কোনো পদ্ধতিতে, কেন গেল এটা যেহেতু আমি জানি না, সেই জন্য সেটার থেকে একটা সমস্যা তৈরি হয়। এই দুটো মূলত আমাকে আইসোলেট করে লোকে দেখিয়েছে যে এই দুটো হচ্ছে সাইকোঅ্যানালিসিসের বেনিফিট। আমি করি কেন, আমার মনে হয় এক একজন সাইকোঅ্যানালিস্ট প্রত্যেককেই সেপারেটলি এটা জিজ্ঞেস করা যায় তিনি কেন প্র্যাকটিস করেন, এবং অ্যানালিজেন্টদেরও ধরে ধরে জিজ্ঞেস করা উচিত যে এত কিছু থাকতে তুমি কেন সাইকোঅ্যানালিস্টের কাছে যাও, এত সময় দিয়ে এত পয়সা খরচ করে। তো সেখানে মানে আমার নিজের সাইকোঅ্যানালিসিস করার প্রাথমিক কারণটা হচ্ছে এইটা দেখার চেষ্টা যে ভারতবর্ষে সাইকোঅ্যানালিসিস, লাকেনিয়ান সাইকোঅ্যানালিসিস কাজ করে কিনা,
এটা আমার একটা প্রথম প্রাথমিক কৌতূহল। তা আমি দুটো কৌতূহলের জন্য সাইকোঅ্যানালিসিস করি, এইটা দেখার জন্যে। তো লোকজনের রিপোর্ট হচ্ছে যে কিছু কিছুটা ফল হয়, আমি স্কেপটিক্যালি দেখি, আমি বিশ্বাস করি না। আমার মনে হয় কিছুদিন বাদে ফিরে এসে বলতে পারে না, হয় না, ও তো মানে ঝুট বলা থা, এও বলতে পারে। তো সেই সম্ভাবনা আমার মনে খোলা আছে, কিন্তু আমি এটা দেখতে চাই যেটা হয় কিনা, এবং এটা যদি একটা সাফিসিয়েন্ট সময় পর্যন্ত যেরকম ফলের ফিডব্যাক পাচ্ছি সেরকম হয়, তাহলে আমিও মেনে নিতে বাধ্য হব যে না, তাহলে আমি ভাবি আর না ভাবি, আমি বুঝি আর না বুঝি, কিছুটা ফল হচ্ছে। আর সেকেন্ড যেটা, একটা পিরিয়ড অফ টাইম ধরে প্র্যাকটিস করলে যে জিনিসটা একটা নতুন কৌতূহল তৈরি হতে পারে, সেটা ধীরে ধীরে আমার মধ্যে খানিকটা হয়েছে। সেটা হচ্ছে যে একজন মানুষের মনকে অ্যানালাইজ করলে তার পুরো টেক্সটটা, কারণ এটা এক ধরনের একটা ন্যারেটিভ, প্রচুর কথা, বিভিন্ন লোকের, কেউ কথা রাখেনির কথা, নানান ধরনের কথা, যেগুলো কথা ভর্তি থাকে মনে, সেটাকে যদি একটা বইয়ের মতন পড়ার চেষ্টা করা যায়, অ্যানালিটিক্যালি ভাবা যায়, এবং যার মন তাকে দিয়ে ভাবানো যায়, এই প্রসেসটাতে যদি এনগেজ করা যায়, তাহলে মানে তাহলে কি হয় এই প্রসেসটাতে এনগেজ করলে? আমার উপরে ফল হয়েছে, অন্যদের উপরে কি হয়, এইটা ছিল প্রাথমিক কৌতূহল। আর দ্বিতীয় কৌতূহল হচ্ছে যে ওই টেক্সটটা একজন ইন্ডিভিজুয়ালের পুরোটা আনরাভেল করতে পারলে যেটা দেখা যায়, মানে আমি যেটা মনে হয়েছে অনেক সময় দেখতে পেয়েছি, সেটাকে আমি ইংরেজিতে বলবো অ্যাবসলিউট সিঙ্গুলারিটি। মানে একজন মানুষ তার একেবারে নিজস্ব যে জায়গাটা, সেখানে সে কারোর মতো নয়, সেইটা তার কিছু দিয়ে বোঝানো যাবে না সেটা, কারণ সে একেবারে সেখানে তার নিজস্ব। আমি এটাকে আমার ভাষায় সিগনেচার বলি, কারণ আমাদের সিগনেচার একদম আমাদের মতন, আর মানে হওয়ার কথা না, যারা ভালো নকল করতে পারে তারা করে দিতে পারে, কিন্তু সিগনেচারটা যেমন আমাদের সিগনেচার, থাম্ব ইমপ্রেশন, মানে যেখানে আমি আমার মতন, সেই একেবারে এক্সট্রিম নিজস্বতা, সেইটার একটা নিদর্শন পাই, এবং সেটা থ্রিল করে সেটা দেখতে পেলে ভীষণ থ্রিল হয়, এবং মনে হয় অনেক সাইকোঅ্যানালিস্টই এটাতে মজেছেন বলেই তারা প্র্যাকটিস করেন। আমি একটা খুব সংক্ষিপ্ত উদাহরণ দিই। একজন অ্যানালিজেন্ট, সে খুব সিরিয়াস কেসের অ্যানালিজেন্ট ছিল, এক ধরনের সাইকোসিসের পেশেন্ট ছিল। তার স্ট্রাকচারটা দেখে যেটা শেষে আমি দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে যে তিনি তার সমস্যাটার একদম সেটাকে নিজে ভেবে একদম মূল কারণটা খুঁজে বার করে, এবং পারলে তার একটা সমাধানও বার করে, সেটা নিয়ে তিনি একটা মানে তীর্যকভাবে ঠাট্টা করেন সেই সমাধানটাকে এবং সেই সমস্যাটাকে। তো উনি সলভ নিজে করেন, করে সেটার দিকে একটা ব্যঙ্গাত্মক দৃষ্টিতে সেটা দেখা প্রবলেমের সমাধানটাকে। এটা আমার মনে হয়েছিল তার ভীষণ রকমের তার নিজস্বতার এক্সপ্রেশন, এবং এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। এবার আমি যেটা নিয়ে এসেছি সবাইকে দেখাবো বলে, সেটা একটা মানে সাইকোঅ্যানালিসিসের কোনো রেকর্ডিং হয় না, এভিডেন্স হয় না, কনফিডেন্সিয়ালিটি ভীষণ স্ট্রিক্টলি মেনটেন করা হয়, সুতরাং এখানের কোনো মেটেরিয়াল নেই যেটা আমি দেখাতে পারি। আমি যেটা দেখাবো রাদার, সেটা হচ্ছে এরকম স্পিচ বেসড অন্য একজনের ট্রিটমেন্ট, দুজন পেশেন্ট, তাদের ভাষার দ্বারাই ট্রিটমেন্ট হয়েছে, কোনো ওষুধ ব্যবহার করা হয়নি। তাদের একজনের চিকিৎসক একজন সাইকিয়াট্রিস্ট, তিনি ডেলিবারেটলি ওষুধ না ব্যবহার করে স্পিচ ব্যবহার করেন, সেই একজন পেশেন্ট, এবং আরও একজন পেশেন্ট, দুজন ফিমেল পেশেন্ট। আমার ব্যাগটা ওখানে ডিস্টার্ব করতে না, এক্ষুনি আমি আসছি। তো সেই দুজন পেশেন্টের তাদের ট্রিটমেন্টের গোটা ইতিহাসটা আছে, শুরু, মাঝ, শেষ, রিকভারি পিরিয়ডের পরে কি হচ্ছে। তো আমি এরকম উদাহরণ পাইনি যেখানে পেশেন্টরা নিজেদের মুখে নিজেদের ট্রিটমেন্টের ডিটেল দিচ্ছে, এবং যেটা স্পিচ বেসড। তো সেই জন্য আমি এটা দেখাতে চাইছি। এখন এর মধ্যে এটা একজন বানিয়েছেন যিনি ডিরেক্টর, তিনি একজন সাইকোথেরাপিস্ট, তো তার একটা পজিশন আছে, এবং সেই পজিশন থেকে তিনি সাইকিয়াট্রিকে খুব ক্রিটিসিজম করেছেন, ওষুধের বিরুদ্ধে অনেক কথা বলেছেন। কিন্তু আমি সবাইকে বলতে চাইছি যে সেই পার্টগুলো ইগনোর করে জাস্ট পেশেন্টরা কি বলছেন। একজন ডাক্তারবাবুরও ইন্টারভিউ আছে, যিনি একজন পেশেন্টের ডাক্তার, অন্যজন পেশেন্টের ডাক্তার মারা গেছেন, তো তাকে আনা যায়নি এই ডকুমেন্টারিতে। অন্য একজন ডাক্তার বেঁচে ছিলেন, তিনি একজন সাইকিয়াট্রিস্ট, ডক্টর ডমেন, তো তার রেকর্ড অ্যাকাউন্টও রয়েছে। আমি আপনাদের অনুরোধ করব, এটা যখন দেখবেন পেশেন্টদের কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, বাকি কথাগুলো অত গুরুত্বপূর্ণ নয়। এবং এর থেকে একটা স্পিচ বেসড অ্যানালিসিস কীভাবে এগোয়, কীভাবে তার ঘটনাগুলো ঘটে, যেটা সম্বন্ধে আমাদের খুব একটা ভালো পরিষ্কার ধারণা নেই। কারণ সাইকিয়াট্রিতে কী হয় আমরা আন্দাজ করতে পারি, পেশেন্টরা যান, ডাক্তারবাবুরা শোনেন, তারা কতগুলো পয়েন্ট লিখে নিয়ে একটা ডায়াগনোসিস করেন, একটা প্রেসক্রিপশন দেন, এবং এটা আমরা আন্দাজ করতে পারি যে এইভাবে ফাংশন করে। ক্লিনিক্যাল সাইকোলজিতেও মোরালেস কিছু টেস্ট আছে, তার থেকে একটা ডায়াগনোসিস আছে, তার থেকে একটা ট্রিটমেন্ট হয়। কিন্তু সাইকোঅ্যানালিসিসে কী হয় এইটা কিন্তু তার কোনো নেই, এবং এটা যদিও সাইকোঅ্যানালিসিস নয়, এটা তার কাছাকাছি একটা জিনিস। তো এটার থেকে আমাদের একটা আইডিয়া দেবে,
এবং এইটা আমি দেখাতে চাইছি, এবং এরপরে যদি কিছু প্রশ্ন থাকে বা কোনো আলোচনা থাকে সেটা করা যাবে। এই ডকুমেন্টারিটার নাম টেক দিস ব্রোকেন উইংস। এটা 2008 সালে, এই ডিরেক্টরের নাম হচ্ছে ড্যানিয়েল ম্যাকলা। উনি একজন ফর্মার সাইকোথেরাপিস্ট এবং এটা উনি ডিরেক্ট করেন। এটা দুজন মহিলাকে দেখানো হয় যারা দুজনেই সিভিয়ার স্কিজোফ্রেনিয়া থেকে রিকভার করেছেন। সো সিরিয়াস ইলনেস স্পিচ দিয়ে সারানোর একটা জায়গা, সেটা আর একটা কারণ এটাকে আমার বাছার। প্রথম মহিলার নাম জোয়ান গ্রিনবার্গ, who had recovered for more than 50 years ago. She is also the best-selling author of the 1964 semi-autobiographical novel that she wrote, which is called I Never Promised You a Rose Garden. এই বইটাও দেখতে পারেন আপনারা, এর সাথে সাযুজ্য আছে। এবং দ্বিতীয় মহিলার নাম ক্যাথরিন পেনি, who had recovered for more than 30 years. তার থেরাপিস্ট ছিলেন ড্যানিয়েল ডমান, এমডি, এবং তিনি এই ট্রিটমেন্টটা নিয়ে, এই ক্যাথরিন পেনি ট্রিটমেন্টটা নিয়ে 2003 সালে একটা বই লেখেন। বইটার নাম দান্তেস কিওর, মানে ইনফার্নো দিয়ে পারাদিজোয় পৌঁছানোর যে দান্তের প্রজেক্ট ইন ডিভাইন কমেডি, সেই ধরনের একটা পদ্ধতি, সেরকম একটা কিছু ইন্ডিকেট করছে। আ জার্নি আউট অফ ম্যাডনেস, এটা বইটার নাম। ডক্টর ডরমান ইজ আ সাইকিয়াট্রিস্ট who deliberately, as I said, decided not to use medicines and to use psychotherapy only in this treatment. পেশেন্টদের কথা খুব মন দিয়ে শোনার দরকার। এই কথাটা আরেকবার বলে আমি এবার এটা শুরু করতে অনুরোধ করছি। শিওর, আমি